শুধুমাত্র পুলিশ বলছে প্রেমের জন্য খুন হয়েছে, কিন্তু গোটা এলাকা এমনকি পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে এটা কোনো প্রেমের খুন নয়। যদি ওনার সাথে অনৈতিক সম্পর্ক করতেই যায় আর প্রেমের সম্পর্কই তাকে অস্ত্র নিয়ে যাইব, ছুরি নিয়ে যাইব। একটি শান্ত আবাসিক এলাকা, সকাল পুরোপুরি ব্যস্ত হয়ে ওঠেনি। একটি বাড়ির দরজার নিচ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে রক্ত। প্রথমে কেউ বুঝতে পারেনি আসলে ভিতরে কি ঘটেছে। কেউ ভেবেছিলেন হয়তো বাসার ভিতরে কোনো দুর্ঘটনা ঘটেছে, কিন্তু দরজা খুলতেই সামনে আসে এমন এক দৃশ্য। একই বাসার ভিতরে পড়ে আছে 3 জনের মরদেহ। একজন বৃদ্ধ বয়সী, তার স্ত্রী আর তাদের গৃহকর্মী, 3 জনকেই হত্যা করা হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এই নিরাপদ আবাসিক এলাকায় ঢুকে এত বড় হত্যাকাণ্ড ঘটিয়ে খুনি কোথায় গেল? আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ কিভাবে পৌঁছে গেল অভিযুক্ত খুনির কাছে? সিসিটিভি ফুটেজ, সন্দেহভাজনের 2 হাতের আঘাতের চিহ্ন এবং পরে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধারের মধ্য দিয়ে কোন দিকে তদন্ত এগিয়ে গেল? আজকের এই ভিডিওতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করব সিলেটের রায়নগরের সেই আলোচিত ট্রিপল মার্ডারের পুরো ঘটনা। আসসালামু আলাইকুম, আমি আছি তাজুল। আজকের এই ভিডিওতে কোনো আবেগ নয়, গুজব নয়, প্রকাশিত তথ্য, পুলিশের দেওয়া বক্তব্যের মাধ্যমে তুলে ধরব পুরো ঘটনা। ঘটনাটি ঘটে সিলেট নগরী রায়নগর মিতালি আবাসিক এলাকায়। মিতালি আবাসিক এলাকার 111 নম্বর বাসা। বাড়িটি একটি কিন্তু কোনো সাড়া পাননি। এরপর বাসার আশেপাশের প্রতিবেশীরা লক্ষ্য করেন বাসার দরজার নিচ থেকে বেরিয়ে আসছে ধীরে ধীরে রক্ত। আর এটাই ছিল এই ঘটনার সবচেয়ে বড় সংকেত। এরপর সাথে সাথে প্রতিবেশীরা জরুরি সেবা 999-এ ফোন দেন। এরপর পুলিশ ঘটনাস্থানে পৌঁছে বাসার দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। আর তখনই সামনে আসে 3টি মরদেহ। বাসার ভিতরে 3 জন নিথর অবস্থায় পড়ে আছেন। ঘরের ভিতরের একটি কক্ষে আব্দুল সত্তারের মরদেহ পাওয়া যায়। অন্য একটি কক্ষে সুমাইয়া বেগম ও তাহমিনার মরদেহ পাওয়া যায়। এমনকি ঘরের ভিতরে কিছু আবাসপত্র, এমনকি ঘরের জমির কাগজপাতি এলোমেলো ছিল। এ কারণেই তদন্তের শুরুতে পুলিশের সামনে একাধিক সম্ভাবনা তৈরি হয়। এটি কি ডাকাতি ঘটনা, নাকি কোনো পারিবারিক বিরোধ, সম্পত্তি বা দলিল সংক্রান্ত কোনো বিষয়, নাকি এই খুনের পিছনে অন্য কোনো ব্যক্তিগত কারণ? প্রথম দিকে কোনো সম্ভাবনাকেই পুরোপুরি বাদ দেয়নি পুলিশ। ঘটনাটি সাধারণ কোনো হত্যাকাণ্ড হিসাবে নেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থানে যায় পুলিশ, এর পাশাপাশি সিআইডি, পিবিআই এর ক্রাইম সিন ইউনিট এবং পুলিশের বিশেষ তদন্ত বেশ কিছু দল কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়, বাসার ভিতরের পরিস্থিতিও পরীক্ষা করা হয়, প্রতিবেশীদের সাথে কথা বলা হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটি সিসিটিভি ফুটেজ। তদন্তকারীরা প্রথমে আশেপাশের সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করতে থাকেন। ঘটনার আগে ও পরে ধারণ করা হয় ফুটেজ বিশ্লেষণ করে একজন ব্যক্তির চলাচল শনাক্ত করা হয়। একজন ব্যক্তিকে লাল রঙের পোশাকে সেই বাসার দিকে যেতে দেখা যায়। পুলিশের তদন্তে ওই ব্যক্তি হিসাবে উঠে আসে বাবুল মিয়ার নাম। আর এখান থেকেই তদন্ত নতুন দিকে মন নেয়, কারণ বাবুলের সঙ্গে ওই বাসার আগে থেকেই যোগাযোগ ছিল। তিনি ওই বাসায় ঘটনার আগে রঙের কাজও করেছিলেন। এছাড়া গৃহকর্মী তাহমিনার সঙ্গে তার আগে থেকেই পূর্ব পরিচিত ছিল। অভিযুক্ত বাবুল মিয়ার বয়স প্রায় 40 বছর। তার পেশা হিসেবে কসাইয়ের কাজের পাশাপাশি রঙের কাজও করতেন। তিনি রায়নগর এলাকার বাসিন্দা ছিলেন। তদন্তের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে ওঠে
বাবুল ও তাহমিনার সম্পর্ক। পুলিশের ভাষ্য অনুযায়ী তাদের ভিতর আগে থেকেই একটা প্রেমের সম্পর্ক ছিল। এমনকি আরও বেশ কিছু প্রতিবেদনে এটিকে প্রেমের সম্পর্ক বলেই উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে ঘটনার কয়েক সপ্তাহ আগে তাদের ভিতরে শারীরিক ঘনিষ্ঠতাও তৈরি হয়েছিল। এমনকি পুলিশের তদন্তে একটি ব্যক্তিগত বিরোধের বিষয়ও সামনে আসে। নৃশংস ঘটনা ঘটার মাত্র কয়েকদিন আগে বাবুল ওই বাসায় যান। সেখানে তাহমিনার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরপর আস্তে আস্তে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। অন্যদিকে বাসার আলমারি ও ওয়ার্ডরোব তছনছ অবস্থায় পাওয়া যায়। ডাকাতি বা মূল্যবান জিনিসপত্র নেওয়ার সম্ভাবনাও তদন্তের শুরুতে খতিয়ে দেখা হয়েছিল। অর্থাৎ তদন্তের প্রথম পর্যায়ে একাধিক প্রশ্ন ছিল, কিন্তু পরে বাবুলকে আটকের পর তদন্তের মূল ফোকাস ব্যক্তিগত বিরোধের দিকে চলে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। সিসিটিভি বিশ্লেষণ, স্থানীয় তথ্য এবং বাবুলের সঙ্গে ওই বাসার পূর্ব পরিচয়ের বিষয়গুলো মিলিয়ে পুলিশ তার অবস্থান সম্পর্কে তথ্য পায়। 12 আগস্ট বিকালের দিকে রায়নগর এলাকার একটি কলোনিতে অভিযান চালিয়ে বাবুলকে পুলিশ আটক করে। ঠিক সেই সময় মানে আটকের সময় বাবুলের দুই হাতে আঘাতের চিহ্ন ছিল। তবে এসব আঘাত ঘটনাস্থলের সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত থাকতে পারে। এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে বাবুল হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ব্যক্তি সেই বাসা থেকে বের হয়ে যায়। বাড়ির দক্ষিণ দিকের দরজা ও বারান্দার দিক দিয়ে বের হওয়ার আলামতও পাওয়া যায় এবং সেখানে রক্তের দাগও পাওয়া গেছে। ঘটনার পর অভিযুক্ত বাবুল বাথরুমে গিয়ে হাত মুখ পরিষ্কারও করেছিলেন। বাথরুমটি পরে ভিতর থেকে লক অবস্থায় পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিস এসে দরজাটি ভেঙে ভিতরে প্রবেশ করেন। এমনকি ঘটনার দিন হত্যায় ব্যবহৃত অস্ত্র তন্ন করে খোঁজা হয় বাসার ভিতরে, এমনকি বাসার চারদিকে, কিন্তু কোথাও সেই ব্যবহৃত অস্ত্রটি পাওয়া যায়নি। গতকাল কিন্তু রাতে উদ্ধার করা যায় না, তন্ন করে খুঁজে হয়েছে আপনাদের সামনেই, কিন্তু তখন কিন্তু পাওয়া যায় না। আজকে সকালে কিন্তু আবার পাওয়া গেছে ইজিলি। এখন এই চুরিটার মাঝে একটা রক্তর চাপ। এর একদিন পর 13 আগস্ট সকালে তদন্তে আসে নতুন অগ্রগতি। অভিযুক্ত বাবুলের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বলে দাবি করা একটি ছোরা উদ্ধার করা হয়েছে। সেটি একটি পাশের খালি জায়গা থেকে উদ্ধার করা হয়, কিন্তু ঘটনার দিন এই সমস্ত জায়গায় বেশ খোঁজাখুঁজি করেও তখন ছোরাটি পায়নি। এমনকি জানলে অবাক হবেন, উদ্ধার হওয়া ছুরিটিতে কোনো আঘাতের এমনকি রক্তের চিহ্ন পাওয়া যায়নি। এরপর আসামিকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চায়, কিন্তু আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই হত্যাকাণ্ডে কয়েকটি প্রশ্ন তদন্তের জন্য এখনও গুরুত্বপূর্ণ। প্রথম, বাবুল একাই পুরো হত্যাকাণ্ড ঘটিয়েছিল কিনা? পুলিশের বর্তমান বক্তব্য শুধুমাত্র বাবুলের দিকেই ইঙ্গিত করছে। দ্বিতীয়ত, আলমারি ও ওয়ার্ডরোব কেন তছনছ করেছিল? এটি কি ডাকাতির অংশ নাকি হত্যাকাণ্ড? বাসা থেকে খুনের পাশাপাশি জমি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ মূল দলিল গায়েব করা হয়েছে। আলমারি থেকে সমস্ত দলিলপত্র নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এর সঙ্গে যে সম্পত্তি যদি ডাকাত ঢুকতো, চোর ঢুকতো বা রং মিস্ত্রি ঢুকতো, তাহলে এইসব কাগজপত্র নিয়ে যাওয়ার কারণটা কি? যা থেকে সন্তানদের ধারণা কাগজপত্র হাতিয়ে নিতেই এই খুনের মিশন চালানো হয়েছে। পুলিশ যেখানে গ্রেপ্তারকৃত রং মিস্ত্রি বাবুল মিয়াকে একমাত্র খুনি দাবি করছে, এই ঘটনাকে প্রেমের সম্পর্কের টানাপোড়েন বলছে, সেখানে পরিবার একে সাজানো নাটক বলে প্রত্যাখ্যান করেছে। নিহতের সন্তানদের দাবি বাবুলকে হয়তো বারাটে খুনি হিসাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু এর আসল হুকুমদাতা ও
অর্থদাতা ওই প্রভাবশালী চক্র। এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক শুধুমাত্র রহস্য নয়, 3 জন মানুষ আর জীবিত নেই। 82 বছরের আব্দুল সত্তার ও তার স্ত্রী সুরাইয়া বেগম এবং তাদের সাথে থাকা গৃহকর্মী তাহমিনা। 3 জনের জীবন, পরিচয় ও পারিবারিক বাস্তবতা ছিল সম্পূর্ণ আলাদা, কিন্তু একটি সকাল তাদের 3টি জীবনকে একই ঘটনার সঙ্গে যুক্ত করে দিয়েছে। আর বিদেশে থাকা সন্তানদের জন্য এই ঘটনা তৈরি করেছে এক ভয়াবহ বাস্তবতা। 12 আগস্ট সকালে রায়নগরের মিতালি আবাসিক এলাকা 111 নম্বর বাসা থেকে 3 জনের মরদেহের উদ্ধারের মধ্য দিয়ে শুরু হয়েছিল এই রহস্য। প্রথম প্রশ্ন ছিল কে তাদের হত্যা করলো। এরপর সামনে আসে আরও অনেক প্রশ্ন। কেন, কিভাবে, কেউ কি বাহির থেকে এসেছিল নাকি নিহতদের পরিচিত কেউ ছিল? সিসিটিভি বিশ্লেষণের পর তদন্তকারীদের নজরে আসে বাবুল মিয়া এবং পুলিশ তাকে গ্রেপ্তারও করে। এমনকি সেই বাবুল মিয়ার 2 হাতে আঘাতের চিহ্ন পাওয়া যায় স্পষ্ট। বাবুল মিয়াকে আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি নিজেই স্বীকার করেছেন হত্যাকাণ্ডের সম্পৃক্ততার কথা। এরপর 13 আগস্ট উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত বলে দাবি করা গুরুত্বপূর্ণ একটি ছোরা। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। তদন্তের শেষ কথা পুলিশ নয়, বলবে আদালত। প্রমাণ, ফরেনসিক রিপোর্ট, সাক্ষ্য এবং তদন্তের ভিত্তিতে আদালতই নির্ধারণ করবে আসলে কি ঘটেছিল এবং কার দায় কতটা, কিভাবে খুন হয়েছিল, কেন হয়েছিল, কার উদ্দেশ্যে হয়েছিল, এমনকি ষড়যন্ত্রের মূল চাবিকাঠি একদিন বেরিয়ে আসবে। রায়নগরের এই হত্যাকাণ্ড শুধু একটি ট্রিপল মার্ডারের ঘটনা নয়, এটি একটি সতর্ক বার্তাও। পরিচিত মানুষ, পরিচিত জায়গা কিংবা নিরাপদ মনে হওয়া একটি বাসার ভিতরেও অপরাধ তৈরি হতে পারে। আর কোনো ঘটনার প্রকৃত সত্য জানতে হলে আবেগ নয়, প্রমাণের উপর নির্ভর করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 12 আগস্টের সেই সকাল থেকে 13 আগস্টের আলামত উদ্ধারের মধ্য দিয়ে তদন্ত অনেকটা এগিয়ে গেছে। এই মামলার পরবর্তী প্রতিটি ধাপ, মামলার রিমান্ড, ফরেনসিক রিপোর্ট, চার্জশিট, আদালতের শুনানি এবং শেষ পর্যন্ত রায় এই ঘটনায় পূর্ণ সত্যতা আরও পরিষ্কার করবে। রায়নগরের 3টি প্রাণ হারানোর এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয়, একটি অপরাধের রহস্য যত দ্রুতই উন্মোচিত হোক, ন্যায় বিচারের জন্য প্রয়োজন সঠিক তদন্ত এবং প্রমাণভিত্তিক বিচার। এই ছিল সিলেটের রায়নগরের আলোচিত ট্রিপল মার্ডারের পুরো ঘটনা। এখানে আমাদের দেখার বিষয় শেষ পর্যন্ত আদালত কি প্রমাণ করে। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।